আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নামজারির স্থায়ী সমাধান। পরিবর্তন হয়ে গেল নামজারি পদ্ধতি। নামজারির স্থায়ী সমাধান কিভাবে মন্ত্রণালয় দিচ্ছে এবং কিভাবে পরিবর্তন হলো নামজারির পদ্ধতি, সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে একখণ্ড জমি ক্রয় করলে বা কোনো জায়গা থেকে যদি জমি মালিকানা পাওয়া হয়, সে হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, হতে পারে সাবকবলামূলের দলিল, হেবা দলিল, এওয়াজ বদল দলিল, হেবা বিল এওয়াজ, মানে যে কোনো উপায়ে আপনি যখন একখণ্ড জমির মালিকানা পাবেন, তখন এই জমির মালিকানা যখন পেয়ে যান তখন একটু কাজ বাকি থেকে যায়। কারণ যখন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল হয়ে যায়, এই দলিলটি শুধু সাব রেজিস্ট্রার অফিসেই কিন্তু সীমাবদ্ধ থাকে। যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত দুই মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে কোনো প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয় নাই, অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিস এখনো পর্যন্ত যে কাগজপত্র সেখানে সাবমিট করা হয়, সেই কাগজপত্রের উপরে একখণ্ড জমি কিন্তু তিনি রেজিস্ট্রি করে দেন। তার দেখার কোনো উপায় নেই, দেখার কোনো ব্যবস্থা নেই বা কোনো পদ্ধতি নেই যে এই জমিটি আগে একবার বিক্রি হয়েছে কিনা বা অন্য কোনো মালিকানা পেয়েছে কিনা। তিনি যখন দেখেন যে তার কাছে যে কাগজপত্রগুলি সাবমিট করা হয়েছে সেই কাগজপত্রগুলি অরিজিনাল, দেখে তিনি একখণ্ড জমি রেজিস্ট্রি করে দেন। এই রেজিস্ট্রি করার পরে এই দলিলটি বালাম বইতে এন্ট্রি করে বা তালিকাভুক্ত করে রাখা, হুবাহু যে দলিলে যা লেখা থাকে বালাম বইতে ঠিক সেইভাবেই কিন্তু লেখা থাকে। তারপরে এই দলিলে মালিকানা অর্জন করার পরে অনেক ভাই বন্ধুরা তারা কিন্তু আর নামজারি করেন না। নামজারি পদ্ধতিটা এমন যে নামজারি করলে ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি সংশ্লিষ্ট বিভাগ আছে, এই বিভাগে আপনার নামটি লিপিবদ্ধ করা এবং আপনার নতুন মালিকানা হিসেবে যখন আপনি নামটা লিপিবদ্ধ করবেন, তখন পূর্বের মালিকের কাছ থেকে যে জমিটি আপনি পেয়েছেন, হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, হতে পারে ক্রয়কৃত সম্পত্তি, অথবা আপনাকে কেউ দান করেছে, যেভাবেই আপনি সম্পত্তি পেয়ে থাকেন, এটি ভূমি মন্ত্রণালয় জানান দিতে হবে। ভূমি মন্ত্রণালয় এন্ট্রি করতে হবে যে আপনি নতুন মালিক। এই দলিলের মাধ্যমে যখন আপনি আবেদন করবেন, তখন পূর্বের মালিকের কাছ থেকে আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন বা আপনি যতটুকু সম্পত্তি পেয়েছেন, ততটুকু সম্পত্তি কর্তন করে এনে আপনাকে মালিকানা দিয়ে আপনাকে একটি খতিয়ান দিয়ে দেবে। সেটি হচ্ছে নামজারি খতিয়ান। আর এই খতিয়ানটি যখন আপনি পাবেন, এই খতিয়ানের বুনিয়াদে আপনি একটু অনুমতি পেলেন যে আপনি নিজে এখন খাজনা দিতে পারবেন এবং খাজনা দিলে সেটি আপনার নামেই জমা হবে। কিন্তু আপনি যদি নামজারি না করেন, তাহলে যে খাজনাটি আপনি দিচ্ছেন, উত্তরাধিকার সূত্রে যদি সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে বাবার সম্পত্তি বাবার নামে সেই খাজনা জমা হবে। আর যদি ক্রয় সূত্রে আপনি মালিকানা পেয়ে থাকেন, তাহলে যার কাছ থেকে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই মালিকের নামে জমা হবে। তার মানে হচ্ছে নামজারি না হলে অন্যর কাছে চলে যাবে যার কাছ থেকে আপনি জমি পেয়েছেন। আর নামজারি করা হয়ে গেলে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন, এখন আপনি খাজনা দিলে আপনার নামেই ভূমি অফিসে খাজনাটি জমা হবে। এটুকু হচ্ছে পার্থক্য। এখন সরকার এই নামজারি নিয়ে অনেকগুলি পরিপত্র জারি করেছে। এই নামজারি করতে গেলে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়। আর এই হয়রানিটি কিন্তু হতে হয় তহসিলদারের কাছ থেকে, সহকারী তহসিলদার, ভূমি কর্মকর্তা কর্মচারী যারা থাকে, পিয়ন থেকে শুরু করে যারা আছে, সবার কাছেই কিন্তু ধর্ণা ধরতে হতো। এই যাতে করে এই ধর্ণা ধরতে না হয় এবং এই হয়রানির শিকার যাতে না হয়, সেই জন্যই মন্ত্রণালয় কর্তৃক বারবার একটির পর একটি পরিপত্র জারি করে। এবং এই পরিপত্র জারি করলেও কোনো কাজ হচ্ছে না, কারণ সেই হয়রানি কিন্তু জনগণ হয়ে যাচ্ছে। এবং এই পরিপত্রের যে কার্যক্রম এবং এর প্রতি যে সুদৃষ্টি দিবেন কর্মকর্তারা, সেটিও কিন্তু তারা দিয়ে থাকেন না। তারা শোনেন কার কথা? সার্ভেয়ারের কথা, তারা শোনেন তহসিলদারের কথা। কিন্তু জমির যে প্রকৃত কাগজ আছে, দলিল আছে, সে কিন্তু একজন এসিল্যান্ড সেটি কিন্তু জানতে চায় না, বুঝতে চায় না। এবং বোঝার পরেও তিনি ইনকোয়ারি করার জন্য, সরজমিনে তদন্ত করার জন্য তিনি তার এখতিয়ার মোতাবেক তিনি সার্ভেয়ারকে পাঠায়, তহসিলদারকে পাঠায়। তারপরে তারা সেইগুলিকে দেখে শুনে আইসে যদি ভালো রিপোর্ট দেয়, তাহলে
নামজারি হয়ে যায়। আর যদি সেই রিপোর্টটাকে গড়িমসি করে তখন আবার কি করে, জমির মালিকরা তাদের সাথে আতাত করে, যে কোনো বিনিময় করে তারপরে সেই রিপোর্টটিকে দিয়ে তারপরে করে। এটি একটি সম্পূর্ণভাবে একটি দুঃখজনক এবং এটি একটু অনিয়ম। তাই সরকার যে সফটওয়্যার তৈরি করেছে, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু নামজারি তিনি অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার নামজারিটি হয়ে যাবে। তো স্বয়ংক্রিয় পদ্ধতিতে যদি নামজারি হতে হয় তাহলে কোন কোন দিকগুলিকে আমাদের নজর দেওয়া উচিত, মন্ত্রণালয়েরও নজর দেওয়া উচিত, এবং ভূমি যে অফিসগুলি আছে সেই অফিসগুলির যে কার্যক্রম সেগুলি বেগবান করতে হবে, এবং তাদের যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলিও কিন্তু অত্যাধুনিক ইকুইপমেন্ট কিন্তু দিতে হবে। শুধু কাগজের মধ্যে লিখে দিলাম যে আমরা সফটওয়্যার ওপেন করেছি, কিন্তু সংশ্লিষ্ট বিভাগে সেই ধরনের কার্যক্রম পরিচালনা করার সক্ষমতা তাদের আছে কিনা সেটিও কিন্তু মন্ত্রণালয়ের দেখতে হবে। এখন আসল বিষয় হচ্ছে যে সফটওয়্যার আপনি ওপেন করলেন, এখন সফটওয়্যার ওপেন করার পরে আমরা যদি একটু উদাহরণস্বরূপ যদি আমরা একটু এই আলোচনার বাইরে যাই 1 মিনিটের জন্য, তাহলে আমি বুঝাই দিতে পারবো। সেটি হচ্ছে আমরা যখন মোবাইলে রিচার্জ করি, তো মোবাইলে যখন রিচার্জ করি তখন মোবাইলে যে সফটওয়্যারগুলি বিকাশ দিয়েছে, গ্রামীণ ফোন দিয়েছে, বাংলালিংক দিয়েছে, এরা যে সফটওয়্যারগুলি দিয়েছে, এই সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে আমরা কি করি, টাকাটা সেন্ড করে দিয়ে যখন চাপ দিয়ে ধরে রাখি তখন এখানে একটা টিক চিহ্ন ওঠে। এই টিক চিহ্নটা ওঠার কারণ হচ্ছে যে আপনি যেই মোবাইল থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতেছেন সেই মোবাইলে বিকাশের ব্যালেন্সে প্রচুর টাকা রয়েছে, এবং আপনি যে টাকাটি আপনি মাইনাস করতে চাচ্ছেন, সেন্ড করতে চাচ্ছেন, সেই টাকাটা কিন্তু ওখানে আছে, যার কারণে তিনি টিক দেখাচ্ছে। কারণ আপনার মানে যতটুক থাকার কথা তার বেশি টাকা আছে, আপনার এই টাকাটা পাঠালে এখানে কোনো সমস্যা হচ্ছে না, যার কারণে টিক দেখাচ্ছে। যদি ব্যালেন্সে টাকা না থাকে তাহলে কিন্তু একটা মেসেজ চলে আসে যে পর্যাপ্ত পরিমাণের ব্যালেন্স নেই, ব্যালেন্স নট অ্যাভেলেবল, এরকম করে মেসেজ আসে। তার মানে আমরা এটাকে যদি ধরে যদি আমরা নামজারির ওখানে চলে যাই তাহলে দেখেন যে আপনি অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে নামজারির কথা বলা হচ্ছে, মন্ত্রণালয় যেটি বলতেছে, তো মন্ত্রণালয় বললে আপনার যে সফটওয়্যারটা ওপেন করেছেন, কিন্তু একজন ব্যক্তি যখন তার নামজারি করার জন্য দিবে এবং ওই জমিটা যখন অন্যের নামে রেকর্ড থাকবে তখন কিন্তু এটি হবে না। কারণ যখন আপনি অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারির আবেদন জমা দিবেন তখন সে কিন্তু এটা নিবে না। কেন নিবে না? মূলজতে সম্পত্তি নেই, অথবা এই সম্পত্তি নিয়ে ঝামেলা রয়েছে, বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে, এটা কিন্তু আর হবে না। পরবর্তীতে কারণ দর্শাবে এসিল্যান্ড যে আপনার এই জমি এখন নামজারি হচ্ছে না এই জন্যই যে এই জমির নামজারিটা মানে রেকর্ড খতিয়ানটা অন্যের নামে হয়েছে, অথবা এই জমি নিয়ে মামলা চলমান রয়েছে। তো এইখানে প্রয়োজন হচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের যে সাব রেজিস্ট্রার, এই সাব রেজিস্ট্রার এবং আইন মন্ত্রণালয়ের সাব রেজিস্ট্রার এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিস এর মধ্যবর্তী স্থানে আপনাকে সরাসরি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকতে হবে, যে একটি সম্পত্তি একটি জমির দলিল যখন হয়ে যায় তখন সাথে সাথে এসিল্যান্ডের ওখানে যেন দেখা যায় যে এই জমিটি দলিল হয়েছে, বা এসিল্যান্ড যদি জানতে চায় যে এই জমিটি কোন অবস্থায় আছে, তাহলে সেভাবে কিভাবে তিনি জানবেন? তার জানার পদ্ধতি হচ্ছে যেই ব্যক্তি সম্পত্তি বিক্রি করে দিল সেই ব্যক্তির যত কাগজ আছে সেইগুলি আপলোড দেওয়া আছে, অনলাইনে আপলোড দেওয়া আছে, যার কারণে তিনি মনিটরে গেলে দেখতে পারতেছেন সফটওয়্যারের মাধ্যমে যে হ্যাঁ এই জমিটি বিক্রি করেছে, তার জমি আছে, তার বিক্রি করার অধিকার আছে, বিদায় তিনি সম্পত্তি বিক্রি করেছেন। সেটি যখন রাইট এবং নামজারি করে দেওয়ার ব্যাপারেও কিন্তু তিনি সাথে সাথে নামজারি করে দিতে পারবেন, কারণ অফিসিয়াল যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে যিনি দাতা তারও কোনো ত্রুটি নেই, যিনি সম্পত্তি ক্রয় করেছেন তারও কিন্তু কোনো ত্রুটি নেই, তাহলে নামজারিতে বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে আমি বলবো যে এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে কিন্তু দেশের জনগণ খুব সুন্দরভাবে উপকৃত হবে, হয়রানির শিকার হবে না। কিন্তু এখন যেরকম একজন পিয়নের কাছে যায় ধর্ণা ধরতে হয়, সার্ভেয়ারের কাছে ধর্ণা ধরতে হয়, তার তহসিলদারের কাছে ধর্ণা ধরতে হয়, তাদের প্রতিবেদন লাগবে, কিন্তু সকল ডকুমেন্ট যখন আপলোড দেওয়া থাকবে তখন এই আপলোড দেওয়া থাকলে তখন আপনি নামজারির আবেদন করলে তখন এসিল্যান্ড মহোদয় ওখানে বসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তিনি কিন্তু সেটিকে নামজারি করে দিতে পারবেন। এই কথাটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে এই যে ডকুমেন্টস পাশ করা, পরিপত্র পাশ করা, প্রজ্ঞাপন পাশ করা, আইন প্রণয়ন বিধি এইগুলি পাশ করা, তারপরে আপনার যে সফটওয়্যার উন্নয়ন করা, সবগুলি করার পরেও যদি
সেই সকল সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সঠিকভাবে সেগুলি যদি পরিচালনা করে, তাদের কার্যক্রম যদি সুন্দরভাবে সঠিকভাবে করে, তাহলে কিন্তু এই অটোমেটিক নামজারি না হলেও যে বর্তমানে যে ম্যানুয়াল পদ্ধতিতে যেটা আছে বা অনলাইনে যেটা করতেছে সেখানেও কিন্তু তারা করে দিতে পারেন। কিন্তু যেহেতু সরকার সফটওয়্যার ওপেন করেছেন, এখন দেখার বিষয় হচ্ছে যে এই সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত এই নামজারিটি জনগণ সুন্দরভাবে পায় কিনা, তারা হয়রানির শিকার থেকে তারা বিরত থাকে কিনা, তাদেরকে আর হয়রানি না করা হলে আশা করি এই সফটওয়্যারের মাধ্যমে সুন্দরভাবে নামজারিটি হয়ে যাবে। এবং ট্রান্সফার দলিলের যে নামজারি, এটি কিন্তু সাথে সাথে করে দিতে পারে। সাবেক মন্ত্রী, বর্তমান যিনি উপদেষ্টা ছিলেন, গত হয়েছেন তিনি, এবং এখন যিনি সচিব আছেন তিনিও কিন্তু একটি কথা বলেছেন যে ট্রান্সফার দলিল যেগুলি হচ্ছে, অর্থাৎ আজকে যে জমিটি দলিল হলো সেই জমিটির যখন সার্টিফাইড কপিটা বের হয়ে আসে, তখন এই কাগজপত্র নিয়ে কিন্তু সরাসরি গেলেই নামজারি করে দেওয়ার কথা। এখানে কোনো টালবাহানা, কোনো অজুহাত কিন্তু চলে না। কারণ এক সপ্তাহ আগে বা এক মাস আগে যে জমিটির দলিল হয়েছে তার সকল কাগজপত্র দেখেই তো দলিল হয়েছে, তাহলে এটি নামজারি করতে এত জায়গায় ইনকোয়ারি কেন করতে হবে? জমিটা তো অলরেডি একটি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ, একজন সাব রেজিস্ট্রার, তিনিই তো স্বাক্ষর করে দিয়েছেন। তো তিনি যখন স্বাক্ষর করে দিয়েছেন, তিনি সকল কাগজপত্র দেখেছেন, তাহলে এই কাগজের ভিত্তিতেই কিন্তু এসিল্যান্ড কিন্তু নামজারি করে দিতে পারে। কিন্তু সেটি কিন্তু দেয় না। কারণ না দেওয়ার কারণ আপনারা কিন্তু নিজেরাও বোঝেন। কিন্তু এই স্বয়ংক্রিয়ভাবে যদি এই নামজারি পদ্ধতি যদি চালু হয়ে যায় সফটওয়্যারের মাধ্যমে, আশা করি যে দেশের জনগণ উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।